আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 47 নাম্বার পার্ট। তো চলুন এখন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ইরা একটু এদিকে আসবে। চোখের পানি মুছিয়ে ফিরে তাকালো। এগিয়ে গেল সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে। কাছে যেতেই ফাহিম রিমকে দেখিয়ে দিয়ে বলল, ওকে একটু ভেতরে নিয়ে একটা ড্রেস দিবে প্লিজ। ইরা কিছু বলল না। ফাহিম রিমের দিকে তাকিয়ে বলল, ওর সাথে যাও। ইরা চলল পেছন পেছন, রিমও গেল। ওরা চলে যেতেই জিহাদ বলল, এর জন্য কিন্তু আমার ট্রিট চাই। কত সুন্দর মুহূর্ত করে দিলাম বল। ফাহিম চেতে ওর দিকে এগিয়ে যেতেই ইমরানের পিছনে লুকিয়ে পড়ল। ইমরান কিছু বুঝলো না, তাই বলল, আসল ব্যাপারটা কি বলতো। ফাহিম বলল, কি ব্যাপার হতে যাবে, কোনো ব্যাপার নেই। জিহাদ বলল, এমন করছিস কেন, বল বল কি ব্যাপার তোদের। শাড়ির বিষয়টা আমি কিন্তু ভুলিনি, কিন্তু সেই দিনও ঝগড়া করলি, আজকেও। বিষয় কি, ব্রেকআপ হয়ে গেছে নাকি? ঝগড়ার লাইনটা আসলো কই থেকে? ফাহিম সকালের তেজের হাত থেকে ফেলে দেওয়া একটা আমের শুকনো ডাল হাতে নিয়ে দৌড়াতে শুরু করলো। ইমরান বেচারা কিছু বুঝলোই না, শুধু দুজনের মাঝে খিচুড়ির মাঝে লাউ হয়ে রইল। দুজনে তাকে ঘিরে ধরেই দৌড়াদৌড়ি চালালো। আর এদিকে ইরা রিমকে একটা গ্রাউন্ড বের করে দিল, সেটাই পরে নিল রিম। যতই হোক ভেজা কাপড় তো আর পরে থাকা যায় না। থ্যাংক ইউ আপু। ইরা কিছু বলল না। রিম ইরার দিকে তাকিয়ে বলল, আপু কি আমাকে আশা মেনে নিতে পারছেন না? ইরা আস্তে করে বলল, না তা হবে কেন। রিম বলল, তো আমাকে দেখে আপনার মন খারাপ হলো যে? ইরা এই প্রশ্নের উত্তর না দিয়ে সোজা সোজা বলল, ফাহিম ভাইয়ের সাথে দেখা করতে এসেছো, কি সম্পর্ক তোমাদের? আরে আপু, আমি ওনার মতো বদমেজাজি অসভ্য হনুমানের সাথে কেন দেখা করতে আসবো? উনি আমার কেউ না, আমি তো এসেছি রাইসার সাথে দেখা করতে। আমি রাইসার বান্ধবী, আর এই বাড়িতে তো রাইসা থাকে, তাই না? এই বাড়ির ঠিকানাই তো দিয়েছিল। বলতে বলতে হঠাৎ দরজা থেকে কেউ ডাক দিল, কে এসেছে অতি? তখন রিম পেছন থেকে ঘুরে মার্জিয়াকে দেখে দৌড়ে গেল। মার্জিয়া হাত ধরে বাচ্চাদের মতো ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আপু তুমি, আমি তো ভেবেছিলাম ভুল বাড়িতে এসে পড়েছি, তুমি প্লিজ আমার রাইসুর কাছে নিয়ে চলো। 5 দিন দেখি না, কিন্তু মনে হচ্ছে কত বছর ধরে দেখিনি। তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো প্লিজ। মার্জিয়া হেসে রিমের হাত ধরে নিয়ে গেল। কি একটা বান্ধবী পেয়েছে রাইসা, কতবার ফোন দিয়ে খোঁজ নিয়েছে, আবার ঠিকানা নিয়ে বারবার বলেছে এটাই তো আসল ঠিকানা। সত্যিই তো, কারণ আগেও কখনো রাইসার মুখ থেকে তার ঠিকানা শুনেনি বা বাড়িতেও আসেনি। প্রাণের প্রিয় বান্ধবীকে পেয়ে রিম সেই গল্পের ঝুড়ি খুলে বসেছে। গল্প করে করে নাস্তা করে চলে যাওয়ার সময় দেখে ড্রয়িং রুমে দাঁড়ানো ফাহিমের দিকে একবার তাকালো। ফাহিমও সিঁড়ি দিয়ে নামা রিমের দিকে দৃষ্টি তুলে তাকালো। মুহূর্তে রিম মুখ বাঁকিয়ে মেহেরিমা নয়নকে বলে চলে গেল। ফাহিম কিছুক্ষণ হা করে রইল। এই মেয়ের কি সাহস, তার চেয়ে অধিক বড়, তারপরও কিরকম ব্যবহার করছে। ক্ষুদ্র সম্মানটুকু করতেও জানে না। হঠাৎ তখনকার ঘটনার কথা মনে করে ফিক করে আনমনেই হেসে দিল। আর সেটা দর্শন করলো সিঁড়িতে থাকা ইরা। সে মূলত দুইজনকেই ভালো করে পর্যবেক্ষণ করলো। এইটুকু বুঝতে পেরেছে দুজন দুজনকে জানে, আবার কিরকম ব্যবহার করে। আসলে কি তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, নাকি সবাইকে এখন জানাতে চায় না? মনে মনে আবারও ভাবছে, রিম তাহলে তাকে মিথ্যা কথা কেন বলবে? আবার লুকানোর হলেও তো বলতেও পারে। কোন দিক দিয়ে যাবে ইরা, কি ভাববে? মস্তিষ্ক ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে উঠছে। এই প্রেম বড় ভয়ঙ্কর, হৃদয় দখল করার সাথে সাথে মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলে, যা নিজের পক্ষেও ফিরে আনা যায় না। হৃদয়ে একবার যার বসবাস হয়ে যায়, মস্তিষ্ক একেবারে তার ভাবনাতে বিভোর হয়ে থাকে। নিজের নিয়ন্ত্রণ নিজেকেই করতে পারে না, শুধু তাকে পাওয়ার আশা আত্মঘাতী করে তোলে। তাকে পাওয়ার জন্য কেড়ে নিতেও জানে, জীবন দিতেও জানে। তখন তার ভেতরে ন্যায় অন্যায় সত্যি মিথ্যা ভালো খারাপের কোনো কাজ করে না। সকল বেড়াজাল তার কাছে তুচ্ছ। সে কি চাই এটাই তার কাছে বেস্ট অপশন, নাকি সব তুচ্ছ? আর এদিকে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে রাইসা। ঘুম তার চোখে আর ধরা দিতে চায় না। নড়াচড়া করেও লাভ হচ্ছে না। এই বিছানাও যেন কাটার মতো শরীরে বিচ্ছে। ঘরে এক প্রকার দমবন্ধ লাগছে। যদিও তার ঘরে একলা থাকার অভ্যাস আছে, কিন্তু এভাবে এক নাগারে কোনো কাজ ছাড়া নামাজ ছাড়া শুধুমাত্র একই হালে শুয়ে থাকা বিরক্তেরও বিষয়। পাশেই ওরিও হাতের উপর কি সুন্দর করে শুয়ে আছে। তেজে রুমে আসার পর থেকে এই বেচারা তার সঙ্গী হয়ে গেছে। রাইসার ব্যান্ডেজ করা পায়ের দিকে কেমন অসহায় হয়ে তাকিয়ে থাকে। কখনো কখনো পায়ের কাছে বসে লেজ নাড়িয়ে রাইসার পায়ের কাছে নাক দিয়ে শুকে। রাইসার কুল আর তার সাথেই থাকে। এতে করে সবাই যদি দূরে সরাতে চাই, তো রাইসা ওকে যেতে দেয় না, বলে ভালো লাগছে। ওর সাথে কথা বলে দুষ্টুমি করে যেন একটু খুশি লাগে। সাথে তো সানজিদা, বাড়ি ভর্তি মানুষ আর 3 ঝুড়ি ভরা ভাইয়ের ডালা, যারা কেবলই আপন আর আপন, এতে কোনো ভেজাল নেই। তেজ রুমে এসে সিটকিনি লাগিয়ে দিয়ে খাটের উপর বসলো, হাতে ল্যাপটপ। অফিসের কিছু ডকুমেন্ট চেক করছে। রাইসার বেশ কিছুক্ষণ উস্কুস আর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করলো। এক হাত বাড়িয়ে টেবিলে রেখে রাইসার দিকে ঘুরে তাকালো। কপালে হাত রেখে চেক করে নিল জ্বর টর এসেছে কিনা। নিশ্চিত হলো জ্বর আসেনি। ফুস করে বন্ধনকৃত নিঃশ্বাস ত্যাগ করলো। কি হয়েছে, এরকম করছো কেন? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলতে পারো এভরিথিং। রাইসা মাথা ঝাঁকালো। না, তার কোনো সমস্যা নেই। তাহলে এরকম করছো কেন? ওকে সরাও। বলেই ওরিওকে সরাতে গেলে আরো শক্ত করে চেপে ধরলো। যেন এই ঘরে তেজের থেকেও নিরাপদ ও ভয়মুক্ত একমাত্র ওরিও। তার সাথেই যেন বিয়ে হয়েছে। ওরিওর কাছে থাকলে তেজকে ভয় পায় না। নিজের ভেতরের সংকোচবোধ কম হয়, এটাই আসল ঘটনা। মনে হয় এই রুমে তারা দুজনেই নেই। আরেকজন আছে, সে বিড়াল হোক না কেন,
খারাপ লাগছে শুয়ে শুয়ে, বাইরে যাবে? রাইসা আশ্চর্য হলো, তার মনের কথা বুঝলো কি করে, আর সবচেয়ে বড় যে ব্যাপার হলো সেটা বাইরে যাবে কি করে। তারপর বলল, এত রাতে? অপাশ থেকে বলল, সো হোয়াট? রাইসা কিছু বলল না, সে তো হাঁটতে পারবে না, তাহলে কি করে যাবে? ভাবতে ভাবতে তেজ উঠে এসে রাইসার উপর থেকে কম্বল টেনে ফেলে দিয়ে এক ঝটকায় তুলে নিল নিজ বাহুতে। থেমে বলল, একটু তো আমাকে কষ্ট দাও, আমাকে খাটানোর চেষ্টা করো, আমাকে সাহায্য না করে আমাকে দুর্বল করার চেষ্টা আর উপায় খুঁজো। রাইসা ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে বলল, মানে আপনাকে কষ্ট দিব কেন? তেজ বলল, এই যে তুমি এত শুকনো, তোমাকে এভাবে কোলে নিয়ে এক জীবন ঘুরে বেড়াই, তাও আমি হাঁপিয়ে যাব না? একটু তো বেশি বেশি খাও, নিজের খেয়াল নাও, যাতে করে ভারী হয়ে যাও, আর তোমাকে কোলে নিতে আমার একটু কষ্ট হয়, দুর্বল হয়ে পড়ি। এত শুকনো থাকলে আমাকে কষ্ট দিবে কি করে? রাইসা আগামাথা না বুঝলেও বুঝেছে সে কি ইচ্ছে করে মোটা হবে, আর কতই খাবে। খেয়ে খেয়ে আগে থেকে নিজেকে তাই একটু পরিবর্তন লাগে, তবুও বলছে শুকনো লাগছে, তাহলে সে কি বলবে? তেজ রাইসাকে নিয়ে ঘুরে এক পা ফেলেছে কিনা তা দেখার সাথে সাথে ওরিও বেচারা মে করে চেঁচাতে শুরু করেছে। তেজের বিরক্ত যেন বেরিয়ে এলো। রাইসা একটু ভয় চোখে বলে উঠল, ওকে নেওয়া যায় না? তেজ বলল, হ্যাঁ নেওয়া যায় তো, এক কাজ করো, ওর সামনে বাসরটা করে ফেলি, চলো, ঘুরতে যাওয়ার কি দরকার? শেষের লাইন বিড়বিড় করে বলে চল শক্ত করলো। সবাই কোথাও না কোথাও থেকে বাধাপ্রাপ্ত হয়ে আছে তাদের মাঝে, এরা বেঁচে থাকতে তার বউকে নিয়ে একটু সময় কাটানো যাবে না? তারপর বলল, কি কি কিছু বললেন? তেজ বলল, না আমি কি বলবো, বলেই রাইসাকে একটু নিচু করে বলল ওরিওকে কুলে নিতে। সাথে সাথে খুশি হয়ে কুলে তুলে নিল। বেশ ওজন হবে না, কারণ বিড়ালটা বয়স খুব একটা বেশি নয়। রাইসার কুলে ওরিও আর সে নিজে তেজের কুলে, রাইসার কুলে ওরিও আর সে নিজে এখন তেজের কুলে। তেজের তো নিজে নিজে এখন নিচ থেকে 10 তলায় লাফিয়ে উঠতে ইচ্ছে করছে, খেতে পেলে শুতে চাই এমন দুরবস্থা। বেচারি তাকে নিয়ে যাচ্ছে ঘুরতে, তার নাকি খারাপ লাগছে। তুই যা, তুই কেন আরেকজনের সঙ্গে নেওয়ার কথা বলবি? তাও কথা ছিল তুই যদি হাঁটতে পারতি, সেটা একটা কথা ছিল, নিজের শরীর চলে না আবার সাথে নেওয়ার বাইনা। তেজ দুইজনকে নিয়েই বেরিয়ে পড়লো নির্জন রাস্তায়, প্রায় 12টা থেকে 12:30-এর কাছাকাছি। ফোনও রেখে এসেছে, আনলেও বাকি দেখার সময় আছে। শুধু রাইসা হলে এক হাতেই নেওয়া যেত, সাথে আরেক পান্ডে এনেছে, তাই ভরসা হচ্ছে না। রাস্তার কিছু পরপর সোলার লাইটের আলোর চারপাশে আলোকিত হয়ে আছে, না রাস্তায় কোলাহল, না গাড়ির হর্ন, না ধুলোবালি। এখন শান্ত নিরিবিলি আবেগমুখর পরিবেশে পরিণত হয়েছে। চারপাশের হাওয়াতে মন খুলে নিঃশ্বাস নেওয়া এক সুন্দর মুহূর্ত। রাইসা তেজের ঘাড়, গলা অথবা শার্ট কোনোটারই ধরে নেই। তার বিশ্বাস হয়ে গেছে তেজ তাকে ফেলে দেবে না। দুই হাতে ওরিওকে নিজের কোলের মাঝে জায়গা নিয়ে ধরে আছে। সে একা কেন ঘুরবে? ওরিও তো সারাদিন রুমেই থাকে, তার কি বাইরের বাতাস নেওয়ার প্রয়োজন নেই? কেবল প্রাণী বলে তার কোনো দাম নেই। বাড়ি থেকে বেশ কিছু দূর চলে এসেছে, হাঁটছে নির্জন রাস্তায়। হঠাৎ করে তেজ বলল, আমার হাতে অনেক ব্যথা করছে, উফ, ওকে নামিয়ে দাও, নয়তো দুইজনেই পড়ে যাবে। রাইসা আশ্চর্য হলো, হঠাৎ করে কি হলো, আর ওকে নামাবে কি করে? রাইসা দ্বিধায় পড়ে গেল, আস্তে করে বলল, যদি অন্যদিকে চলে যায়। তেজ ঠোঁট চেপে হাসলো, তোমার এই সাদা রাজপুত্র তোমাকে ছেড়ে এক পাও যাবে না। রাইসা একটু ইতস্তত করে ওরিওকে আস্তে করে নিচে নামিয়ে দিল। ওরিও নেমে চারপাশে নাক দিয়ে শুকলো, তারপর লেজ উঁচু করে 2 কদম হেঁটে আবারও তাদের পায়ের কাছে এসে দাঁড়ালো। তেজ আবারও হাঁটা শুরু করলো। রাইসা এখনো তার কুলে, 2 হাত ফাঁকা হয়ে গেল। এবার সে অদ্ভুতভাবে অস্বস্তি বোধ করলো, কিছু একটা নেই, কিছু একটা বদলে গেছে। তেজ বলল, ধরে বসো, আমার হাত লেগে গেছে। রাইসা কথা মতো 2 হাত ছাপের মতো পেঁচিয়ে ধরেছে গলা, কিন্তু মুখ সামনে ওরিওর দিকে করে রেখেছে। হঠাৎ তেজ একটু ঝুঁকে এসে ধীরে ধীরে রাইসার কানের কাছে, খুব কাছে, মুখ নিয়ে ফিসফিস করে একটা ডাক দিয়ে গেয়ে উঠল গানের 2টো লাইন। মৃগনয়নী, যে দেশে রংধনু এঁকে প্রেমীরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। তেজের এমন সুরেলা কণ্ঠের গরম নিঃশ্বাস কানের পাশে এসে লাগতেই রাইসার পুরো শরীর হালকা কেঁপে উঠল। বুকের ভেতর ধরার ধরার শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে। সে কাপা কাপা চোখের সামনের দিকে তাকিয়ে রইল। রাস্তার একপাশে লাইটের আলো এসে অর্ধেক মুখে পড়েছে, বাকি অর্ধেক অন্ধকারে। সেই আধো আলো আধো ছায় তার চোখ দুটো আরো গম্ভীর, আরো বিপজ্জনক লাগছে। তেজ ধীরে ধীরে আরো কাছে এসে ঝুঁকলো। রাইসা কেমন লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে, গাল দুটো একেবারে গরম হয়ে গেছে, অবাকই হয়েছে। গানের মাঝে আসলে তেজ কি বলতে চাইলো? তেজ গান কি সুন্দর গলায় গাইলো? অন্য জায়গায় হলে এতক্ষণ প্রশংসায় সুন্দর ভাষা কানে পড়তো, কিন্তু এখন সামনে মানুষের থেকে কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না। রাইসা তেজের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। তেজও খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রাইসার দৃষ্টিতে নিবদ্ধ করলো তার ভয়ঙ্কর অবাধ্য 2টি চোখ। যে চোখের মানুষ ভালোবাসার বহিঃপ্রকাশ করতে জানে না, আসলেই কি জানে না নাকি ভালোই বাসে না সেটা তার মনে আছে, কিন্তু এখন যে তেজের চাহনি অন্য কিছু বলে। রাইসার দিকে তাকিয়ে কেবল অস্ফুট স্বরে বলল, মৃগনয়নী। রাইসা লজ্জায় চোখ দুটো নামিয়ে নিল। ভীষণভাবে সামনের মানুষটিকে লজ্জা লাগছে, কেবলমাত্র
শুধুমাত্র স্বামী বলে নাকি অন্য কিছু? তেজের বুকের সাথে লেগে থাকা শরীরটা যেন আরো বেশি সচেতন হয়ে উঠল। এতটা কাছাকাছি থেকেও আজ প্রথমবারের মতো সে তেজের হৃদস্পন্দন অনুভব করলো। বুকের কাছে কান থাকা স্পষ্ট অনুভব করতে পারছে এই মানুষটার ভেতরে কোনো তাড়াহুড়া নেই, কিন্তু তার দখলদারিত্বে কোনো কমতি নেই। তেজ নিচু স্বরে আবারও ডাকলো, মৃগনয়নী। এইটুকু শব্দেই রাইসার গাল বেয়ে যেন উষ্ণতা ছড়িয়ে পড়ল। সে ঠোঁট ভিজিয়ে খুব আস্তে বলল, আমাকে এই নামে কেন ডাকেন? তেজের ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। কেন, ভালো লাগছে না? রাইসা ভ্রু কুঁচকে তাকালো। না, কিন্তু আমার কেমন লাগে? তেজ ঝটপট বলল, জানি। রাইসা চমকে গেল। জানে তার কেমন অস্বস্তি হয়, তারপরেও ডাকে। এমন ডাকের স্বর সামনে নয়, বরং কর্ণঘরে আসে একেবারে প্রবল নেশাক্ত কণ্ঠে। যা শুনে রাইসা হৃদস্পন্দন দ্বিগুণের চেয়েও দ্বিগুণ বেড়ে যায়। বুকে হাত দিয়ে যেন সেই বেড়ে যাওয়া হৃদস্পন্দন থামাতে পারে না। তেজ আরো কিছু বলল না। তার একটা ডাকে যে মেয়ে এমন আসক্ত হয়ে তাকে নতুন করে আসক্ত করার প্রয়োজন নেই, শুধু সঠিক সময়ের অপেক্ষা। বাড়ি ফিরবে বলে ঘুরে হাঁটা ধরলো। তেজ দাঁড়িয়ে পড়ে তার দিকে তাকালো, কেমন বসে আছে। তেজ যাওয়ার কথা বলতেই ঘাড় ঘুরিয়ে কেমন অভিমানের মতো চোখমুখ করলো। মৃদু বাতাসে তার শরীরের লোম উড়ে উড়ে যাচ্ছে। তেজ হাসলো, আবারও রাইসাকে হেলে ধরতে রাইসা কোলে নিল। রাইসা বলেছে সে নিতে পারবে তো, নয়তো রাইসা নেমে পড়বে, হেঁটেই যাবে। তেজ শুধু হেসেছে, তখন তো শুধু অভিনয় করেছে যাতে করে সে তার মৃগনয়নীকে একা নিতে পারে। তবে এই ওরিও বেশ ফাজিল, যাওয়ার সময় কেমন নাটক করে সেও রাইসার কাছে চলে এলো। মনে মনে হয়তো এটাই ভাববে, বউকে একাই কুলে নিস, নেওয়াচ্ছি আমি। এভাবেই হাঁটলো। ড্রয়িং রুমে পুরো অন্ধকার, তবে তার কোনো ভয় নেই। ড্রয়িং রুমের মাঝ বরাবর আসতেই সমস্ত লাইট জ্বলে উঠল। স্পষ্ট হলো দাঁড়িয়ে থাকা সকল মানুষ, মাহতাব নয়ন, মেহরিমা নয়ন, মার্জিয়া এবং সানজিদা। সবার দৃষ্টি করলো তেজের কুলে থাকা রাইসা ও ওরিওর দিকে। তিনজনকে শুকনো দৃষ্টিতে আইনি চোখের আওতায় আনলো। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।